হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের আজকের ভিডিওতে আমরা হলিউডের একটা জনপ্রিয় অ্যাকশন সিনেমা দ্য এ টিম সম্পর্কে জানতে চলেছি। এবং এই সিনেমাটা দেখেনি এরকম কেউ নেই, সবাই সিনেমা দেখেছে, আমিও দেখেছি, তুমিও দেখেছো। কিন্তু তারপরেও একটা সিনেমা তো একবার দেখার জন্য তৈরি হয় না, এটা এমন একটা সিনেমা বছরে একবার করে দেখলেও প্রবলেম নেই। তো যাই হোক, যারা দেখেছো তারা তো দেখেছোই, চলো আবার মনে করি, আর যারা দেখোনি চলো আমরা মজা নেই একসাথে সবাই। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে সংক্ষেপে কিছু ফ্যাক্ট বলি। এই সিনেমা তৈরি হয়েছিল 2010 সালে এবং ওই সময় এই সিনেমাটি তৈরিতে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় 1100 কোটি টাকা। এবং বক্স অফিস ওই সময় সিনেমাটি এত বেশি হিট হয়েছিল যে প্রায় 7,500 কোটি টাকা কামিয়েছিল। এবং 2010 সালে এটা ছিল হচ্ছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা, মানে পুরো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল 2010 সালের। এবং এটার স্টোরি লাইনও ভালো, অ্যাকশন অনেক ভালো ছিল এবং IMDb রেটও এটার অনেক ভালো, 10-এ 6.7। তো বাড়তি কোনো কথা নয় বলে চলো আমরা এই ইন্টারেস্টিং অ্যাকশন সিনেমাটা খুবই সংক্ষেপে জেনে আসি। এবং যদি ব্রেক থাকে তুমি ব্রেকটা স্কিপ করার জন্য ডিসক্রিপশনে যাও, ওখান থেকে ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় আমাদের মেক্সিকোর একটা নির্জন জায়গায় একটা গ্যারেজের দৃশ্য দেখানো হয়, যেখানে মেক্সিকোর দুজন পুলিশ অফিসার একটা লোককে টর্চার করে এবং তার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করে। কিন্তু অনেক টর্চার করার পরও যখন তথ্য বের করতে পারে না, তখন ওই অফিসার দুজন করে কি, ওই লোকটার পিস্তল দিয়ে তাকে মারার চেষ্টা করে। কিন্তু ওই লোকটার পিস্তলে ফায়ারিং পিন না থাকার কারণে ওরা লোকটিকে মারতে পারে না এবং ওদের যে কুকুর রয়েছে, হিংস্র বুলডগ, সেই দুটো বুলডগকে ওর পেছনে লেলিয়ে দেয় এবং ওই লোকটার যে টাকা পয়সা বা অন্য যে জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে বেরিয়ে যায়। আর ঠিক তখনই দেখা যায় ওই লোকটির হাতে তার পিস্তলের ফায়ারিং পিন রয়েছে, মানে লুকিয়ে রেখেছিল আর কি। আর সেটা দিয়ে সে করে কি, তার হ্যান্ডকাপটা খুলে ফেলে এবং অন্ধকারে চলে যায়। আর যে দুটো কুকুর যায় ওই লোকটিকে কামড়ানোর জন্য, আমরা দেখতে পাই একটু পরে ওই কুকুর দুটো ভয় পেয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসে এবং হ্যান্ডকাপ দিয়ে দুটো কুকুর আটকানো। আর তারপরে প্রথমবারের মতো আমরা এই সিনেমার প্রধান চরিত্র স্মিথকে দেখতে পাই এবং তার চেহারা দেখে বুঝতে পারছো খুবই পরিচিত একটা হলিউড অভিনেতা, যার নাম হচ্ছে লিয়াম নেসন। আর এখান থেকে আরেকটু দূরেই মেক্সিকোর আরেকটা নির্জন জায়গায় দেখা যায় স্মিথের সহকর্মী লেডি কিলার ফেসকে, যাকে দেখতে অনেকটা ঋত্বিকের মতো লাগে আর কি। তো যাই হোক, তাকেও কয়েকজন মেক্সিকান পুলিশ আটকে রেখেছে। তো এখানে আসলে হয়েছে কি, স্মিথ এবং ফেস মেক্সিকোতে একটা মিশনে এসেছিল এবং তারা দুজনেই মেক্সিকান পুলিশদের হাতে ধরা পড়েছে। আর এ কারণে মেক্সিকান পুলিশরা আলাদা আলাদা জায়গায় টর্চার করে ওদের কাছ থেকে মিশনের তথ্য বের করার চেষ্টা করছিল। তো বুঝতেই পারছো স্মিথ এবং ফেস এরা অবশ্যই আমেরিকান কোনো CIA বা আর্মির কোনো আর কি মনে করো আর কি কর্মকর্তা। আর এইদিকে যে দুজন অফিসার স্মিথকে একটু আগে টর্চার করেছিল, তারা গিয়ে বাকি অফিসারদের সাথে দেখা করে এবং স্মিথের কাছ থেকে যে জিনিসগুলো এনেছিল, বিশেষ করে টাকার বান্ডিলটা, সেটা ওদের বসকে দেয়। কিন্তু এই টাকার বান্ডিলের মধ্যে স্মিথ আবার একটা ট্র্যাকার লুকিয়ে রেখেছিল। আর এই কারণে স্মিথ এখান থেকে লোকেশন পেয়ে যায় যে কোথায় ওর সহকর্মী ফেস রয়েছে। আর এরপর সিন শিফট হয়, আমাদের বস্কো নামের একজনকে দেখানো হয় যে গিয়েছে হচ্ছে একটা কার সার্ভিসিং সেন্টারে। আর সে তার সবচেয়ে প্রিয় গাড়িটি এখানে ঠিক করতে দিয়েছিল, কিন্তু এই শালারা হচ্ছে ধান্দাবাজ, ওর গাড়িটা আটকে রাখতে চাচ্ছে, ওর গাড়ি দিতে চাচ্ছে না, মানে ফাইল ধরে আর কি। তো এই কারণে বস্কো রেগে যায় এবং ওদেরকে মেরে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আর এইদিকে বস্কো যে রাস্তা ধরে গাড়ি নিয়ে আসছিল, স্মিথ দৌড়াতে দৌড়াতে সেই রাস্তায় এসে পৌঁছায় এবং ওই গাড়ি থামিয়ে বস্কোকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং ড্রাইভিং সিটটা ছেড়ে দিতে বলে। কিন্তু বস্কোর এটা হচ্ছে প্রিয় গাড়ি, এই গাড়ির জন্য সে কিয়ামত করে আসলো, এত সহজে গাড়ি দেবে? তো যখন কথা শুনতে চায় না, স্মিথ করে কি, বস্কোর হাত ঘেঁষে একটা গুলি করে এবং ওই গাড়িতে উঠে বসে। কিন্তু তারপরেও কিন্তু বস্কোর ড্রাইভিং সিট ছাড়েনি। তো যাই গাড়িতে উঠে স্মিথ দেখতে পায় বস্কোর হাতেও ঠিক একই রকম একটা ট্যাটু রয়েছে, যেমনটা ট্যাটু ওর কাছে রয়েছে। আর এই ট্যাটুগুলো মূলত আমেরিকার সেনাবাহিনীর যে রেঞ্জার কোম্পানি রয়েছে তাদের। ধরো আমেরিকার 15 লাখ সেনাবাহিনী রয়েছে, তার মধ্যে কিন্তু এরকম ধরো শত শত হাজার হাজার এরকম কোম্পানি রয়েছে। তো এক এক কোম্পানি মনে করে এক এক রকমের একটা নিশানা দিয়ে রাখে আর কি, পরিচিত হওয়ার জন্য। যাই হোক, এরকমই বোঝানো হয়েছে এখানে। তো যাই হোক, নিজের কোম্পানির আরেকজন লোক পেয়ে স্মিথ তো খুবই খুশি হয়। আর এরপর তারা দুজন মিলেই ফেসকে উদ্ধার করতে রওনা দেয়। আর অন্যদিকে মেক্সিকান পুলিশরা ফেসের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল। আর ঠিক ওই সময় স্মিথ এবং বস্কো সেখানে চলে আসে এবং সবাইকে মেরে ফেস
ফেসকে সেখান থেকে উদ্ধার করে। তবে যেহেতু গাড়ির টায়ারের মধ্যে ফেস আটকে ছিল, এই কারণে ওকে তো ওখান থেকে সরাসরি ওঠানো যায় না, উঠাতে গেলে আরো গোলাগুলি করতে হবে, ধরা পড়ে যাবে ওরা। তো এই জন্য এমন একটা সিস্টেম করে যাতে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে ওদের গাড়ির কাছে চলে আসে। কিন্তু এতে ফেসের অবস্থা যে কি হয় বুঝতেই পারছো। তো যাই হোক, ফেসকে উদ্ধারের পরে ওরা 3 জন মিলে মেক্সিকোর একটা হসপিটালে যায়। আর ওখানে স্মিথ করে কি তার পরিচিত এক সৈন্যের সাথে দেখা করে। তো স্মিথ তাকে বলে, তুমি বলেছিলে যে তোমার কাছে নাকি একজন দক্ষ হেলিকপ্টার পাইলট রয়েছে, তো আমাদের তো আমেরিকায় ফিরতে হবে, তো ওই পাইলটকে আমার এখন দরকার, এখানকার একটা মেডিকেল হেলিকপ্টার নিয়ে আমরা আমেরিকাতে পালিয়ে যাব। তো স্মিথ যখন সেই সৈন্যের সাথে কথা বলছিল তখন বস্কো করে কি হসপিটালের ভেতরে যায়। আর এর কারণটা হচ্ছে তার হাতেও যে গুলি লেগেছিল সেটার চিকিৎসা নিতে। তো সেখানে গিয়ে সে একজন ডাক্তার দেখতে পায়। ওই ডাক্তার করে কি ওর কাটা জায়গায় আকাশের যে বিদ্যুৎ চমকায় সেরকম একটা লাইটিং বোল্টের মতো সেলাই করতে থাকে। এটা দেখে ফেস তো অবাক হয়ে যায় যে এইভাবে কেউ সেলাই করে নাকি। আর সে বস্কোকে জিজ্ঞাসা করে, তুমি কি ডক্টরকে বজ্রপাত বা লাইটিনিং বোল্ট আঁকতে বলেছিলে? আর ঠিক তখনই সেখানে একজন নার্স চলে আসে এবং নার্স বলে, যে লোকটি তোমার হাত সেলাই করছে সে কোনো ডক্টর নয়, সে মূলত এখানকার পেশেন্ট, আর তার তো মাথায়ও সমস্যা রয়েছে। কিন্তু নার্স কথা বলতে বলতেই ওই লোকটা করে কি ফেসের হাতের মধ্যে আগুন ধরিয়ে দেয়, কারণ ওর শরীর থেকে নাকি পেট্রোলের গন্ধ আসছিল, এই জন্য আগুন ধরিয়ে দিয়েছে। তো লোকটির এরকম উদ্ভট আচরণে ফেস আর বস্কো তো প্রচন্ড রেগে যায়। বাট তখনই সেখানে স্মিথ চলে আসে এবং বলে, এটাই হচ্ছে সেই লোক যে হচ্ছে প্রফেশনাল হেলিকপ্টার পাইলট, আর তার নাম হচ্ছে মার্ডক, আর এখন থেকে সে আমাদের সাথেই কাজ করবে। তো এরপর স্মিথ সবাইকে রেডি হতে বলে, কারণ মেক্সিকান পুলিশরা অলরেডি ওদের পেছনে লেগে রয়েছে। এবং বুঝতেই পারছো এখানে মেক্সিকান পুলিশদের কত খারাপ দেখানো হয়েছে। প্রত্যেকটা বড় দেশ তার আশেপাশের দেশকে এত খারাপ ভাবে রিপ্রেজেন্ট করে, বিশ্বাস করো মেক্সিকান নাগরিকরা আমেরিকাকে আরো কম দেখতে পারে। তো যাই হোক, এরপর ফেস আর বস্কো যখন হেলিকপ্টারের সামনে যায় ওরা দেখতে পায় যে মার্ডক হেলিকপ্টারের পাখা ধরে ঝুলছে এবং পাগলের মতো করছে। তো মার্ডকের এরকম পাগলের মতো আচরণ দেখে বস্কো তো কোনোভাবেই হেলিকপ্টারে উঠতে সাহস পায় না। তবে তারপরেও স্মিথ কোনো রকমে বুঝিয়ে ওকে হেলিকপ্টারে ওঠায়। কিন্তু হেলিকপ্টারটা স্টার্ট করার পরেই মার্ডক পাগলামি শুরু করে, সে উল্টো পাল্টা ভাবে হেলিকপ্টার চালাতে শুরু করে। তবে সে খুব দক্ষ, যেমন এখানে যখন তোমার ওই মেক্সিকান পুলিশ এসে গুলি করে সে হেলিকপ্টারের ব্লেড দিয়ে গুলিগুলো আটকে দেয়। আর তারপর হেলিকপ্টার দিয়ে বস্কোর গাড়ির উপরে একটা এসি ফেলে দেয়, যে কারণে বস্কোর পুরো গাড়িটা আলো ভর্তা হয়ে যায়। তবে এটা করেও মার্ডক শান্ত হয় না, সে আরো পাগলামি করতে থাকে, এমন খারাপভাবে হেলিকপ্টার ওপর দিকে নিতে থাকে যে বস্কো তো হেলিকপ্টার থেকে প্রায় পড়েই গিয়েছিল। তখন কোনোভাবে ফেস ওকে ধরে আবার ভেতরে নিয়ে আসে। আর এইদিকে মেক্সিকান পুলিশরা তো ওর পিছুই ছাড়ছিল না। আর তাই মার্ডক করে কি এবার খারাজে ওপর দিকে গিয়েছে, তারপর হেলিকপ্টারটাকে পুরোপুরি বন্ধ করে দেয় এবং সোজা নিচের দিকে পড়তে থাকে, মানে যাতে টার্গেট লক করে ওকে গুলি না করতে পারে। আর মাটিতে পড়ার আগ মুহূর্তে আবার করে কি হেলিকপ্টারটা স্টার্ট করে এবং অন্যদিকে মোড় নেয়। আর এভাবেই হেলিকপ্টার চালাতে চালাতে তারা কৌশলে আমেরিকার বর্ডারে ঢুকে যায়। আর তারপর স্মিথ করে কি আমেরিকান এয়ারফোর্সের সাথে কন্ট্যাক্ট করে এবং অবৈধভাবে আমেরিকার টেরিটরিতে বা আমেরিকার আকাশসীমায় ঢোকার কারণে মেক্সিকান ওই পুলিশদের হেলিকপ্টার ধ্বংস করে দেওয়া হয়। তবে এই ঘটনায় বস্কো শপথ করে সে জীবনেও আর হেলিকপ্টারে উঠবে না, মানে এত ভয় পেয়েছে। তো এখান থেকে সিন শিফট হয় হচ্ছে 8 বছর পরে এবং আমাদের মিডল ইস্টের আমেরিকান একটা বেস ক্যাম্প দেখানো হয়। এটা হচ্ছে ইরাকের একটা ক্যাম্প এবং সেখানে স্মিথের টিমকে দেখা যায় যারা গত 8 বছর ধরে 80টিরও বেশি মিশন একসাথে সফলভাবে সম্পন্ন করেছে। আর বেস ক্যাম্পে সবাই যখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল তখনই ফেসের এক্স ওয়াইফ যার নাম হচ্ছে শশা, সে এখানে চলে আসে এবং সে যখন ফেসের সাথে কথা বলছিল তখন ফেস শশাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আগের মতোই আছো? অ্যাকচুয়ালি আমাদের এই ফেস হচ্ছে পুরো লুচ্চা, একেবারে লেডি কিলার, যার জন্য ওদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল, ও যেখানেই মেয়ে পায় সেখানেই সম্পর্ক করে। তো এটার উত্তরে শশা বলে, দেখো আমি এখন সেনাবাহিনীর ক্যাপ্টেন, পদোন্নতি পেয়েছি, আর আমি এখন তোমার চেয়েও উপরে পদস্থ, তো সম্বন্ধে কথা বলবে আর আমি তোমাকে সাবধান করতে এসেছি। স্মিথ এবং তার টিম যেন কোনোভাবেই বাগদাদে যে একটা নতুন মিশনের কথা চলছে সেই মিশনে না যায়। তো এটা বলে শশা করে কি সেখান থেকে চলে যায়। তবে শশা নিজেও জানতো ওরা যত যাই বলুক না কেন স্মিথের টিম যে কোনোভাবে এই মিশনে যাবেই, কারণ মিডল ইস্টের এই বেস ক্যাম্পে ওরাই সবচেয়ে শক্তিশালী টিম। আর এই কারণে শশা করে কি দূর থেকে ওদের উপর নজর রাখতে শুরু করে। আর অন্যদিকে লিন্স নামের আমরা একজন সিআইএ এজেন্টকে দেখতে পাই যে স্মিথের সাথে দেখা করতে এসেছে এবং সে ওই বাগদাদের নতুন মিশনের ব্যাপারে কথা বলে। তো লিন্স এখানে স্মিথকে বলে যে গত বছর তারা বাগদাদে যে মিশন করেছিল সেখানে তারা একটা জঙ্গি গোষ্ঠীকে আটক করেছিল, আর ওই জঙ্গি গোষ্ঠীদের কাছে আমেরিকান ডলার ছাপানোর কতগুলো মেশিনের প্লেট ছিল বা ডলার প্লেট ছিল। আর জঙ্গিদের অনেককে আটক করতে পারলেও বেশ কয়েকজন ওই প্লেটগুলো নিয়ে পালিয়ে যায় এবং তারপর থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ছাপাতে শুরু করে। আর এটা যদি চলতে থাকে জাল ডলার দিয়ে মার্কেট ভরে যাবে, ডলারের মান কমে যাবে। আর যেহেতু তোমরা এই বেস ক্যাম্পের সবচেয়ে শক্তিশালী টিম, তো আমি চাইবো তুমি তোমার টিম নিয়ে আবারও বাগদাদের মিশনে যাও এবং প্লেটগুলো উদ্ধার করে নিয়ে আসো। তো লিন্স স্মিথের কথা বুঝতে পারে, রাজি হয় এবং সে করে কি তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে যার আন্ডারে স্মিথের কোম্পানি রয়েছে, সেই মরিসনের সাথে দেখা করে, কর্নেল মরিসন, এবং সে মরিসনকে বলে, আমি জানি বাগদাদের এই মিশনটা যে কেউ করতে চাইবে, কিন্তু আমরা যেহেতু দক্ষ টিম, লাস্ট 10 বছরে আমরা 80টা সাকসেসফুলি মিশন করেছি, তো আমি মনে করি আমরা কোনো রকমের খুন খারাপি ছাড়াই সেই প্লেটগুলো কৌশলে উদ্ধার করে নিয়ে আসতে পারবো এবং আমাদের কাছে ওই প্লেটগুলো সেফ থাকবে। আর তাই বাগদাদের মিশনটির জন্য আমাদের যাওয়াই ভালো হবে। তো যেহেতু বসের
বসের সাথে স্মিথের ভালো সম্পর্ক, বস মরিসন রাজি হয়ে যায়। আর এইদিকে আমরা দেখি পাইক নামের আরো একজন মেজর তার সৈন্য দল নিয়ে রেডি হচ্ছিল বাগদাদের মিশনের জন্য, কারণ তাদের বিশ্বাস ছিল যে বাগদাদের মিশনে তাদেরই পাঠানো হবে এবং ওই ডলার ছাপানোর প্লেটগুলো তারাই উদ্ধার করে আনবে। তো এখানে আমাদের সবার কাছে একটা রহস্য লাগে যে সবাই কেন এই মিশনে যেতে চাইছে, সবাই কেন ওই ডলারের প্লেটগুলো উদ্ধার করতে চাচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু আনঅফিসিয়ালি মরিসনের কাছ থেকে কিন্তু স্মিথ এবং তার টিম এই মিশন করার জন্য অনুমতি পেয়ে গিয়েছে। মানে কর্নেল তার বিশেষ ক্ষমতায় মনে করো এই মিশনের অনুমতি দিয়ে দিয়েছে। আর এদিকে শশা তো ওদের উপর নজরদারি রাখছিল। তো অনেকদিন নজরদারি রাখার পরে হঠাৎ করে শশার কাছে সন্দেহ হয় যে এরা কারা, এবং কাছে গিয়ে দেখতে পায় যে স্মিথ করেছে কি বুদ্ধি করে ওদের মতোই দেখতে আরো কয়েকজনকে ভাড়া করে এখানে রেখে দিয়েছিল, এবং শশার টিম ফাঁকি দিয়ে ওরা অন্য একটা জায়গায় এই পুরো মিশনের প্ল্যান সাজাচ্ছে। তো যাই হোক, শশা শিওর হয়ে যায় যে স্মিথকে আটকানো যাবে না, ওরা এই মিশনে যাবেই, এবং সম্ভবত ওদের যে কর্নেল সেই পারমিশনটা দিয়েছে। তো এই কারণে সেই বিষয়ে কথা বলার জন্য কর্নেল মরিসনের কাছে যায়। আর শশা কর্নেল মরিসনকে বলে সে যদি স্মিথের টিমকে কোনো রকম ওপরের অর্ডার ছাড়া বা অথরাইজড পেপার ছাড়া বাগদাদের মিশনে পাঠায় তাহলে সে কিন্তু আর্মিদের রুল ভঙ্গ করবে। কিন্তু এখানে কর্নেল মরিসন শশার কথাই তেমন একটা পাত্তা দেয় না, কারণ শশা তারই অধীনস্থ অফিসার। তো এই জন্য শশা চাইলেও মরিসনের উপর কোনো কথা বলতে পারবে না। তো যাই হোক, প্ল্যানিং শেষে টিমের সবাই আলাদা আলাদা হয়ে যায় এবং তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে। আর তাদের প্ল্যান হচ্ছে অনেকটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো, মানে পুরো কন্টেনারটাই ওরা চুরি করে নেবে। তো যাই হোক, স্মিথের এই টিমটি যেহেতু গত 8 বছর ধরে একসাথে কাজ করে আসছে, আর এই জন্য তারা তাদের প্ল্যান মোতাবেক সবকিছু সুন্দর মতো করতে পারে। এবং এখানে অ্যাকশনটা আরো সুন্দর মতো এক্সপ্লেন করতে পারলে ভালো হতো, কারণ এখানে যে অ্যাকশন প্ল্যানগুলো রয়েছে এগুলো আসলেই মানে অন্যরকম। তো যাই হোক, ওই মিশনের মধ্যে আমরা দেখতে পাই বস্কো করে কি সেই জঙ্গিদের টাকা এবং প্লেট ভর্তি ট্রাক নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় এবং এরপর ওই ট্রাকের কন্টেনারে ঢুকে যায়। আর তারপর ফেস আর স্মিথ করে কি বাকিদেরকে মেরে সময় মতো সেই কন্টেনারের উপরে চলে আসে। কিন্তু রাস্তা শেষ হয়ে যাওয়ার কারণে বস্কোকে সহ সেই ট্রাকটি বা কন্টেনারটি পানিতে পড়ে যায়। কিন্তু তার আগে থেকে কন্টেনারের 4 সাইডে বেলুন দিয়ে রেখেছিল, তো এই কারণে কন্টেনারটি ভেসে থাকে। আর ওই মুহূর্তে মারড্রক করে কি হেলিকপ্টার নিয়ে স্মিথ, ফেস এবং বস্কোকে সহ কন্টেনার সহ উড়িয়ে ওদেরকে বেস ক্যাম্পে নিয়ে আসে। আর এদিকে কন্টেনারের ভেতরে বস্কো খুবই রেগেছিল, কারণ সে শপথ করেছিল সে জীবনে আর কখনো হেলিকপ্টার উঠবে না, কিন্তু এই মিশনের জন্য তাকে হেলিকপ্টার উঠতে হয়েছে। তো যাই হোক, এরপর বস্কোকে কন্টেনার থেকে বের করে আনা হয়। আর এরপর তারা যখন খুশিতে এগোচ্ছিল মানে বীরের মতো, তখনই তারা দেখে যে তাদের কর্নেল মরিসন গাড়ি নিয়ে ওদের কাছে আসছে। কিন্তু ওদের কাছে আসার আগেই কর্নেল মরিসনের গাড়ি ব্লাস্ট হয়ে যায়। মনে করো কর্নেল মরিসন তো ওদের গার্ডেনের মতো, কিন্তু গাড়িটা ব্লাস্ট হয়ে কর্নেল মরিসন মারা যায়। এরই সাথে সাথে ওরা যে কন্টেনারটা এনেছে যেটার ভেতরে টাকা ছিল সেটাও ব্লাস্ট হয়ে সকল টাকা পুড়ে যায়। তো স্মিথ বুঝতেই পারে না যে কি হলো, কে এখানে অ্যাটাক করলো। মানে বুঝতেই পারছো এটা একটা আমেরিকান আর্মি ক্যাম্প, এর মধ্যে কি অ্যাটাক করবে। সে শুধু হতাশ চোখে চারিদিকে দেখতে থাকে। আর ব্লাস্টের শব্দ শুনে এখানে শশাও চলে আসে, আর সেও বুঝতে পারছে না এখানে কি হলো। তবে ওদের ধারণা এখানে স্মিথরা যে কন্টেনার নিয়ে এসেছে হয়তো ওটার মধ্যেই বোম ছিল এবং ওদের জন্য মরিসন মারা গিয়েছে। আর এই কারণে মরিসনের মৃত্যুর জন্য স্মিথদের দায়ী করা হয় এবং তাদেরকে দেশদ্রোহী ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, 15 বছরের কারাদণ্ড। আর শশাও যেহেতু ওদের সাথে ছিল এই কারণে শশাকেও ডিমোশন দিয়ে ক্যাপ্টেন থেকে লেফটেন্যান্ট বানিয়ে দেওয়া হয়। আর এরপর এখান থেকে সিন শিফট হয় 6 মাস পরে এবং আমাদের জার্মানির একটা ফেডারেল জেল দেখানো হয়। আর এখানে আমরা লিন্সকে দেখতে পাই, আর সে এখানে স্মিথের সাথে দেখা করতে এসেছে। তো যাই হোক, সে স্মিথকে জেলখানা থেকে বের করে নিয়ে আসার একটা প্ল্যান করতে থাকে। তো এখানে লিন্স এবং স্মিথ দুজনেই বুঝে গিয়েছে যে পাইক নামের অন্য যে একটা ক্যাপ্টেন বা মেজর ছিল বা তার টিম ছিল তারাই হয়তো সেই বেস ক্যাম্পে অ্যাটাক করেছে এবং নাম্বার প্লেটগুলো চুরি করে নিয়ে গিয়েছে। তো এই জন্য তারা দুজনে এখন চাচ্ছে পাইকের কাছ থেকে সেই প্লেটগুলো আবার উদ্ধার করে আনতে। তো প্ল্যান মোতাবেক লিন্স করে কি একজন লোক পাঠিয়ে স্মিথের কাছে একটা সিগারেট পাঠায় যার মধ্যে টেট টক্সিন নামের এক ধরনের ড্রাগ ছিল। আর ওটা খাওয়ার পরে যেটা হয়, মানুষ এমন ভাবে অজ্ঞান হয়ে যায় যেন মনে হবে যে সে মারা গিয়েছে, মানে শ্বাস প্রশ্বাস চলবে না। মানে সিনেমাতে পসিবল আর কি। আমি চিন্তা করে এটা নর্মালি পসিবল নাকি, সিনেমাতে গরু গাছে ওঠে। তো যাই হোক, ওকে সবাই মনে করে যে মারা গিয়েছে। এ কারণে জেলখানা কর্তৃপক্ষ স্মিথকে মৃত ঘোষণা করে এবং ওর বডি পুড়িয়ে ফেলার জন্য বার্ন সেক্টরে পাঠায়। এত বড় একটা যাবজ্জীবনের আসামি এত সহজে এত চেকিং মেকিং না করে হুট করে একবারে মূল্য আর পাঠিয়ে দিব। তো যাই হোক, এরপর আরো টুইস্ট আছে। আগুন জ্বালান যখন হয় তখনই স্মিথের জ্ঞান ফিরে আসে এবং সে ওখান থেকে বেরিয়ে আসে এবং স্মিথকে জীবিত দেখে ওই বার্ন সেক্টরের দায়িত্বে থাকা যে লোকটি ছিল সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর স্মিথ পালিয়ে যায়। ভাই, ও একটা ফেডারেল জেলে ছিল ভাই, এত সহজে পালিয়ে গেল এখান থেকে। এবং ওকে যে পোড়াতে আনছে একটা এখানে গার্ড থাকবে না, পুলিশের কোনো লোক থাকবে না। তো যাই হোক, স্মিথ যে পালিয়েছে এই খবর পেয়ে শশা করে কি তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে তাকে বলে যে আমি জানি স্মিথ এখন কোথায় যেতে পারে। সে তার বাকি যে মেম্বার তাদের কাছে যাবে এবং আবারও পুনরায় তাদের টিম গঠন করবে। তো এই জন্য প্লিজ আমাকে স্মিথকে খুঁজে বের করার মিশনের পারমিশন দিয়ে দিন। তো শশাকে পারমিশন দেওয়া হয়। আর পারমিশন পেয়েই শশা করে কি সেই জেলখানায় যায় যেখানে স্মিথ ছিল এবং সেখান থেকে সকল তথ্য কালেক্ট করে। আর তারপর বার্ন সেক্টরে সেই লোকটার সাথে যখন দেখা করে তাকে বলে তুমি কি জানো তোমার জন্য একটা বড় অপরাধী পালিয়েছে, সে তোমার গাড়ি টাকা পয়সা সব নিয়ে গিয়েছে। তো এটা শুনে লোকটি বলে আমার বউ তো নেয়নি আবার। তো যাই হোক, এরপর শশার এক সহকর্মী তাকে দেখায় যে রিসেন্টলি সিসিটিভির একটা ফুটেজে পাইককে জার্মানির একটা শহরে দেখা গিয়েছে। পাইক মানে হচ্ছে ওই যে ওই মেজর। আর 6 মাস আগে যেটা ঘটনা ঘটলো, মরিসন মরল, ওই ব্লাস্টের পরে
পরে পাইককে আর খুঁজেই পাওয়া যায়নি। তো ওকে জার্মানির একটা শহরে দেখা গিয়েছে আরাবিয়ান শেখদের সাথে, এবং শেখদের সাথে রেগুলার বিজনেস করছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ফেসকে, সে জার্মানির একটা স্পেশাল জেলখানায় নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত ছিল, মানে বুঝতে পারছো এটা হচ্ছে এমবি। আর এরপর ফেস যখন স্ট্রিম বাথ নেওয়ার জন্য স্ট্রিম বাথে ঢোকে আর ব্যায়াম করছিল, তখন স্মিথ করে কি পুরো স্ট্রিম বাথ সহই ফেসকে তুলে নিয়ে চলে যায়। আর তারপর তারা দুজনে মিলে প্ল্যান করে যে কিভাবে বস্কোকে ছাড়াবে। তো বস্কোকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তারপর তারা বস্কোকেও ছাড়িয়ে নিয়ে আসে। তো এরপর তারা তিনজন একসাথে কথা বলছিল কিভাবে পাগলাকে ছাড়াবে, আই মিন মার্ডককে। কিন্তু তখন বস্কো বলে ওঠে, যাই করো ভাই, আমি জেলখানায় থেকে শপথ নিয়েছি আমি আর কোনো মানুষ খুন করবো না, আমি আর গোলাগুলি করবো না, পিস্তল ধরবো না। তো তুমি আমাকে যে কাজে দাও না কেন, আমি পিস্তল ধরতে পারবো না, মানুষ খুন করতে পারবো না। আর এদিকে আমাদের মার্ডককে দেখানো হয়, যাকে রাখা হয়েছে পাগলখানায় এবং তাকে পাগলের মতোই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। তো ওই পাগলা মার্ডককে উদ্ধারের উদ্দেশ্যে স্মিথ করে কি ওই পাগলা গারদে একটা গিফট বক্স পাঠায়, যার মধ্যে অনেকগুলো 3D চশমা ছিল। আর চশমা দেখেই মার্ডক বুঝতে পারে স্মিথের প্ল্যান কি, এবং সে বুঝে যায় আমাকে এখন এখানকার যে সিনেমা দেখার জায়গা আছে সেখানে যেতে হবে। তো এরপর সে করে কি হসপিটালের সবাইকে একটা করে 3D গ্লাস পরিয়ে ওই মুভি থিয়েটারে নিয়ে যায়। আর বাকি তিনজন যেহেতু পালিয়েছে, এখন মার্ডকের কাছে আসতে পারে এটা ভেবে শশাও তার টিম শো এখানে চলে এসেছে। কিন্তু মার্ডক শশাকে দেখে পাগলের মতো আচরণ শুরু করে। তো এটা দেখে শশাওয়াকে পাগল মনে করে, আর তারপর শশা করে কি একটা 3D গ্লাস পরে সিনেমা দেখতে থাকে। আর 3D গ্লাসের সিস্টেম তো জানোই, সবকিছু রিয়েলিস্টিক দেখা যায়। তো 3D গ্লাস দেখতে দেখতে একটা গাড়ি আসছিল, সত্যি সত্যি মনে করো ওয়াল ভেঙে গাড়ি ঢুকে আসে, এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই স্মিথ এবং ফেস করে কি মার্ডককে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। তো এরপর শশা করে কি ওদের পিছু নেয়। তো হসপিটাল থেকে বের হয়ে স্মিথ করে কি এয়ারপোর্টের দিকে চলে যায়, এবং সেখানে অস্ত্রবাহী একটা কার্গো প্লেন ছিল, সম্ভবত A130 মডেলের, ওই প্লেনটা নিয়ে পালিয়ে যায়। তো উপায় না দেখে তখন শশা করে কি এয়ার সাপোর্ট ডাকে, আর এই কারণে সেখানে রিপার যে ড্রোন রয়েছে সেই ড্রোনগুলো পাঠানো হয় এবং স্মিথদের প্লেনের উপর অ্যাটাক করতে থাকে। আর এখনো লক্ষ্য ওদের প্লেনে তো তোমার কোনোই নেই, অস্ত্র নেই, এটা তো একটা কার্গো প্লেন, মনে করো ট্রাকের মতো। তো ওদের প্লেন ব্লাস্ট হওয়ার আগে ওরা করে কি প্লেনের ভেতরে থাকা একটা অত্যাধুনিক ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে এবং ট্যাঙ্কের গায়ে 3টা প্যারাসুট লাগিয়ে দেয়, যার ফলে যেটা হয় প্লেনটা ব্লাস্ট হলেও ওদের কিছুই হয় না। আর তারপর তারা সেই ট্যাঙ্কের যে গান রয়েছে সেটা দিয়ে ফায়ার করে ওই রিপার ড্রোনগুলো ধ্বংস করে দেয়। এবং সত্যি বলতে এ টিমের এই জায়গাটা পুরো তামিল সিনেমার লজিকে চলছে আর কি, তবে মজা পাইছিলাম। তো যাই হোক, লাস্ট যে ড্রোনটা ছিল সেটা যখন ধ্বংস হয়, সেই ড্রোনটার ধ্বংস বিশেষ করে কি ওদের ট্যাঙ্কের প্যারাসুটটা নষ্ট করে দেয়। তো এই কারণে ওরা সোজা নিচের দিকে পড়তে থাকে। আর তখন স্মিথ ভাবে ওরা যদি খাড়া এখন মাটিতে পড়ে তাহলে তো জিন্দা ভোগামা। আর তখনও দেখতে পায় যে পাশে একটা লেক রয়েছে 100 মিটার দূরেই। তো ওরা তখন করে কি এই ট্যাঙ্কটার যে কামান রয়েছে সেই কামান ফায়ার করে থাকে এবং ট্যাঙ্কের একটা মোমেন্টাম ক্রিয়েট করে, মানে আকাশেই মনে করো, বুঝতেই পারছো, মানে ওই ধাক্কায় ওই 100 মিটার দূরে আসছে ওরা। আর তারপর লেকের মধ্যে গিয়ে ট্যাঙ্কটা পড়ে, আর সেই ট্যাঙ্ক নিয়ে ওরা লেক থেকে উঠেও আসে। বুঝতেই পারছো লেকের মধ্যে পুরোটা হয়তো পাথর করা, তা না হলে ট্যাঙ্ক উঠবে কিভাবে, যে ভারী জিনিস। তো যাই হোক, এরপর ওই ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ে হচ্ছে পাইকদের লোকেশনের উদ্দেশ্যে। আর অন্যদিকে শশা স্মিথের লোকেশন হারিয়ে লেন্সের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু লেন্স শশার সাথে কোনো কথাই বলতে চায় না। তো যাই হোক, সম্পূর্ণ টিম একত্র হওয়ার পরে স্মিথ আবার নতুন করে প্ল্যানিং করতে থাকে। আর এবার তাদের প্ল্যানিং এর লক্ষ্য হলো পাইককে ধরা এবং ওদের কাছ থেকে সেই ডলার প্রিন্টের প্লেটগুলো নিয়ে গভর্নমেন্টের কাছে জমা দেওয়া। তো যাই হোক, এখানে স্মিথ বলে পাইক যে আরব শেখদের সাথে ডিল করছে, সেই আরব শেখদের সাথে অমুক লোকেশন ওরা মিটিং করবে আর ওখানে অ্যাটাক করে ওদেরকে আমরা ধরবো। তো এই কারণে প্ল্যান অনুযায়ী ওরা করে কি 2 দলে ভাগ হয়ে যায়। আর এদিকে ফেস জানতো যে পাইককে খুঁজতে শশা ওই জায়গাতে যাবে, তো এই জন্য আগে থেকে ও সেখানে অপেক্ষা করতে থাকে এবং শশা পৌঁছানো মাত্রই ও শশাকে ফটো সেশন রুমে নিয়ে যায় এবং পুরনো কথা বলে ফুসলিয়ে ফাসলিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে কৌশলে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। মানে এতদিন দেখেছি যে মেয়েরা ছেলেদেরকে এরকম করে হানি ট্র্যাপে ফেলে, কিন্তু এই হালাপুলা ও হানি ট্র্যাপে ফেলে দিল। তো এর মানে হচ্ছে কি, ছেলে মেয়ে বড় কথা না, মেন কথা তোমাকে সুন্দরী হতে হবে বা হ্যান্ডসাম হতে হবে। তো যাই হোক, শশা কিন্তু ওখানে খুব বেশিক্ষণ আটকে থাকে না, কারণ সেও একটা আর্মি পার্সন। সে করে কি তার কাছে থাকা ক্লিপ দিয়ে ওই হ্যান্ডকাপটা খুলে ফেলে। আর এই দিকে আমরা দেখি বস্কো, স্মিথ এবং মার্ডক মিলে পাইকদের উপর অ্যাটাক করে এবং তাদের সাথে থাকা একজন আরব শেখকে, আই মিন স্মিথ যার কথা বলেছে, তার শরীরে প্যারাশুট পেঁচিয়ে উপরতলা থেকে ফেলে দেয়। আর এরপর মার্ডক করে কি হেলিকপ্টারে করে ওকে উড়িয়ে নিয়ে যায়, মানে হেলিকপ্টার দিয়ে বাজিয়ে উড়িয়ে নিয়ে যায়। আর স্মিথদের অ্যাটাক দেখে পাইক তো খেপে যায় এবং সে একটা গান নিয়ে বস্কোর উপর অ্যাটাক করে, কিন্তু বস্কোকে মারার আগেই স্মিথ সেখানে চলে এসে পাইককে উড়িয়ে দেয় গাড়ি দিয়ে আর বস্কোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপরে সেখানে শশা চলে আসে এবং সে পাইককে অ্যারেস্ট করে ফেলে, কারণ সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তবে পাইককে বেশিক্ষণ শশা অ্যারেস্ট করে রাখতে পারে না, কারণ লিন্স যেহেতু সিআই এজেন্ট, তো সে তার পাওয়ার দেখিয়ে পাইককে তার আন্ডারে নিয়ে যায় বা তার কাস্টডিতে নিয়ে যায়, মানে জিজ্ঞাসাবাদ লিন্স করবে। আর অন্যদিকে আমরা দেখি বস্কো, স্মিথ, ফেস এবং মার্ডক জঙ্গলের মধ্যে একটা ওয়্যার হাউসে একত্রিত হয়েছে এবং তারা যে আরব শেখটাকে ধরে এনেছে তার মুখ খোলা এবং তার মুখ দেখে সবাই শকড হয়ে যায় এবং আমরাও শকড হয়ে যাই। এবং এখানে এই সিনেমার একটা বড় টুইস্ট আসে, আর সেটা হচ্ছে পাইক যে আরব শেখদের সাথে ডিল করছিল ওটা আসলে আরব কোনো শেখ নয়, ওটাই ওদের জেনারেল মরিসন, আই মিন কর্নেল মরিসন, হোয়াটএভার, জেনারেল মরিসন আর কি। অ্যাকচুয়ালি মরিসন, লিন্স, পাইক এই 3 জন মিলে এই মাস্টার প্ল্যানটা করেছিল যে ওই ডলার ছাপার প্লেটটা চুরি
করবে, কিন্তু সেই প্লেটগুলো বাগদাদ থেকে উদ্ধার করে আনা এত সহজ ছিল না। তো এই কারণে তারা তিনজন জোট করে প্ল্যান করে স্মিথদের সেখানে পাঠায়। আর এরপর স্মিথরা যখন সেগুলো উদ্ধার করে নিয়ে আসে তখন পাইক করে কি আর্মি ক্যাম্পে ফেক অ্যাটাক করে এবং প্লেটগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে মিশনের আগে মরিসন, লিন্স এবং পাইক একসাথে থাকলেও এরপর ওদের তিনজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, কারণ তারা সবাই ওই প্লেটগুলোর আধিপত্য চাচ্ছিল, কারণ এই প্লেটগুলো দিয়ে বুঝতেই পারছো ডলার বানানো যাবে। তো যাই হোক মরিসন বেঁচে রয়েছে এবং মরিসনেই সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড, এবং মরিসনের জন্য ওরা এখন ফেরারি আসামি, যাকে ওরা গার্ডিয়ান মনে করতো, যাকে ওরা ভালোবাসতো, বিশ্বাস করতো, ভরসা করতো, ওরা তো পুরো শকড হয়ে যায়। আর তখনই স্মিথ করে কি লিন্সকে কল করে এবং বলে আমার কাছে জেনারেল মরিসন এবং ডলার ছাপানোর প্লেট দুটোই রয়েছে, তুমি যদি এগুলো নিতে চাও তাহলে আমাদের চারজনকে লিখিতভাবে নির্দোষ প্রমাণ করতে হবে। তো লিন্স তখন স্মিথের কাছে 5 মিনিট সময় চেয়ে কলটা কেটে দেয়, কারণ 5 মিনিটের মধ্যেই স্মিথ ওদের লোকেশন বের করে ওদেরকে একবারে মেরেই ফেলতে পারবে, তারপর ওই ডলার প্লেটগুলো এমনিতে নিতে পারবে। তো এর জন্য স্মিথ যখন ঘরের বাইরে তার টিমের সাথে কথা বলছিল তখন লিন্স করে কি এয়ার স্ট্রাইক করে সেই ঘরটায় উড়িয়ে দেয়। আর ওই ঘরটা তো ওই সময় মরিসন ছিল, তো মরিসন ওই ঘরটার মধ্যে মারা যায়। আর এই মরিসন ছিল একটা চরম সুযোগ ওদের জন্য নির্দোষ প্রমাণিত হওয়ার, কারণ ওরা তো মরিসনকে খুনের দায় এখানে রয়েছে। তো ওরা আরো বিপদে পড়ে যায়। আর স্মিথরা বুঝতে পারে যে লিন্স কোনোভাবে ওদেরকে সাহায্য করবে না, আর এই কারণে ওরা নতুন একটা প্ল্যানিং করতে থাকে। আর এখানে ফেজ জানতো যে লিন্স কিন্তু শশার ফোনের সকল কল ট্র্যাক করছে, তো এই জন্য শশাকে কল করে মিথ্যা বলে যে জেনারেল মরিসন এখনো বেঁচে রয়েছে, আমাদের কাছে রয়েছে, লিন্স অ্যাটাক করেছিল, যে কোনো সময় তুমি মরিসনকে নিয়ে নিতে পারো, কিন্তু আমাদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমরা লস অ্যাঞ্জেলসের যে শিপইয়ার্ড রয়েছে সেখানে তোমার সাথে এই ডিলটা করব, মানে মরিসনকে তোমার হাতে আমি বুঝিয়ে দেবো, কিন্তু তার পরিবর্তে আমাদেরকে সরাসরি আর্মি কোর্টে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। তো যাই হোক শশা স্মিথের কথায় রাজি হয় এবং দেখা করতে বলে, কিন্তু ওদিকে লিন্স তো শশার কল ট্র্যাক করে সব শুনতে পায়, ওরা কি করবে সব জানতে পারে, কিন্তু লিন্স তো এটা জানতো না যে এখানে ফেস শশাকে আগেই ইমোশনাল ব্ল্যাকমেল করে ওদের দলে নিয়ে নিয়েছে এবং এই সবকিছুই ওদের প্ল্যানের অংশ যে লিন্সকে বোকা বানাবে। তো যাই হোক এরপর জার্মানি থেকে বিমানে করে স্মিথের টিম আগে লস অ্যাঞ্জেলসের শিপইয়ার্ডে চলে আসে, কিন্তু এখানে একটা প্রশ্ন ভাই, এত হাই সিকিউরিটিতে কিভাবে আসা সম্ভব? ওরা ভাই আমেরিকার বড় ধরনের জেলখানার প্রিজনার, বাংলাদেশের কোনো জেলের প্রিজনার না। নকল পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট কেমনে পসিবল? এখন কি সেই দিন আছে বিমানে যাওয়া সম্ভব ভাই? নকল পাসপোর্টের যুগ আছে এখন, কোনোভাবে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করা সম্ভব, সব জায়গায় সব আছে। তো যাই হোক এরপর ওরা করে কি শিপ ইয়ার্ডে এসে ওদের নতুন প্ল্যান সাজাতে থাকে, আর এই প্ল্যানটা সে আগের মতোই মনে করো ভেলকিবাজির টাইপের একটা খেলা। তো প্ল্যান মোতাবেক ওরা যেটা করবে, মারব্রোকের মুখে মাস্ক পরিয়ে ওকে দিয়ে মরিসনের মতো অভিনয় করাবে এবং তারপর যে কোনো ভাবে লিন্সকে এনে মনে করো যে ওকে কট দিয়ে দেবে। তো যেই কথা সেই কাজ, মারব্রোককে মাস্ক পরিয়ে মরিসনের মতো করা হয়, আর তারপর শশাকে কল দিয়ে এখানে আসতে বলা হয়। আর লিন্স তো এগুলো আগে থেকেই জানে, লিন্স তো রেডি হয়ে রয়েছে, স্মিথও এটা জানতো। আর এই কারণে স্মিথ করে কি মরিসন রূপী মারব্রোককে একবার বাইরে বের করে নিয়ে আসে। স্মিথের লোকজনই করে কি গুলি করার এই কারণে কল করে শশাকে বলে যে আমাদের ডিল ক্যান্সেল হয়ে গিয়েছে, তুমি 2 নম্বরই করেছো, মানে এখানে লিন্সকে বোকা বানাচ্ছে। কিন্তু লিন্স কিছু বুঝে ওঠার আগেই বাস্কো এবং ফেস মিলে করে কি লাগাতার আতশবাজি ফাটাতে থাকে, গাড়ি ঘোড়া দিক ওদিক নাই, মানে আক্রমণ হয়েছে এখানে। তো লিন এখানে পুরো কনফিউজড হয়ে যায় যে এখানে কি হচ্ছে, যে এখানে কয়টা পক্ষ, মানে ওরা মনে করে যে এখানে শশার সাথে স্মিথদের লেগে গিয়েছে। তো এই জন্য বিরক্ত হয়ে স্পাইক করে কি রকেট লঞ্চার দিয়ে সেখানে বেশ কয়েকবার ফায়ার করে, এই কারণে পুরো শিপইয়ার্ডটি উড়ে যায়। তবে স্মিথের টিম ভাবেও নি যে এরকম একটা ঘটনা ঘটবে, মানে এটা ওদের প্ল্যানে ছিল না। তবে তারপরে তারা কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু পাইক তখন গুলি করতে করতে ওদেরকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে ফেস আর পাইক মুখোমুখি হয়ে যায় এবং ফেসকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু তখনই এখানে আমাদের বাস্কো চলে আসে এবং পাইককে ধরে কেলানি দিয়ে দেয়। তো ফেস তো অবাক হয়ে যায়, তুমি না বলেছিলে মারামারি করবে না, কোনো কিছু করবে না। তখন বাস্কো দেখায়, দেখ চুল সেই আগের কাটিং দিছি, আমি আগের বাস্কো হয়ে ফিরে আসছি। তো যাই হোক এরপর ওদের প্ল্যানের শেষ অংশ হিসেবে ওরা করে কি লিন্সকে ডাকতে ডাকতে একটা কন্টেনারের কাছে নিয়ে যায় এবং ওই কন্টেনারে নিয়ে এবং এমন একটা সিস্টেম করে যে স্মিথরা অসহায় হয়ে গিয়েছে, লিন্স জিতে গিয়েছে। তো লিন্স তখন করে কি সব কথা বলতে থাকে, আর এটাই তোরা চেয়েছিল, আর সব কথা বলে ওরা মরিসনকে মেরে দেয়। আর মরিসনকে মেরে দিলে তো আর কোনো ঝামেলা নেই, মনে করো ওরা তো আর নির্দোষ প্রমাণিত হতে পারবে না। আর তারপর সে স্মিথকে মেরে ওই প্লেটগুলোও নিয়ে নেয়। বাট তখনই লিন্স খেয়াল করে মারডোক আবার উঠে বসেছে এবং কথা বলছে। তো এইটাই ছিল মূলত প্ল্যান, যে ওর মুখ দিয়েই পুরো ঘটনাটা বলাবে। আর এরপর যখন কন্টেনার বের করা হয় তখন দেখা যায় যে বাইরে এখানে শশা সহ বাকি সবাই রয়েছে এবং লিন্স যা বলেছে সব রেকর্ড হয়েছে। আর মারডোকের মাথায় গুলি করার পরেও মারডোক মরেনি এই কারণেই, কারণ স্টেনলেস স্টিল দিয়ে মুখোশের নিচে একটা হেলমেট তৈরি করে দেওয়া হয়েছিল। তো যাই হোক লিন্স কিছু বুঝে ওঠার আগেই শশা করে ওকে অ্যারেস্ট করে এবং ওকে আর্মি কাস্টডিতে পাঠানোর ব্যবস্থা করা হয়। আর এখান থেকে সিন শিফট হয় এবং দেখা যায় সিআইএ থেকে বেশ কয়েকজন লোক এসে সেই শিপইয়ার্ডে তদন্ত করতে থাকে এবং তারা স্মিথ এবং তার পুরো টিমকে গ্রেপ্তার করে। অ্যাকচুয়ালি মরিসনের উপর খুনের দায় থেকে ওরা মুক্ত হলেও ওরা জেল পালানো আর তাছাড়াও আরো অনেক অপরাধ করেছে, আর এই কারণে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর তারপর সিআইএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে টপ 3 জনের একজন কর্মকর্তা স্মিথের সাথে কথা বলতে আসে এবং কথা বলার শেষে স্মিথ তার নাম জিজ্ঞাসা করে। আর তখন সেই সিআইএর এজেন্ট বলে আমার নাম হচ্ছে লিন্স। আর এই কথা শুনে স্মিথ পুরো শকড এবং হাসতে শুরু করে। তো এর মানে আমরা এতক্ষণ যাকে লিন্স নামে জেনেছি
দেখেছি ও মূলত এই লিন্সের নাম নিয়ে মনে করে এত পাওয়ার দেখিয়েছে। তো যাই হোক, স্মিথদের এখন প্রিজন ভ্যানে তোলা হবে, কিন্তু তার আগে ফেসের সাথে শশা এসে দেখা করে এবং একটা লম্বা কিস করে। আর তারপর ওদেরকে প্রিজন ভ্যানে করে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মার্ডক আফসোস করা শুরু করে যে এত সুন্দর প্ল্যান করলাম, এত কিছু অ্যাডভেঞ্চার করলাম, তারপরও আবার জেলে যেতে হচ্ছে আমাদের। বাট ফেস তখন বলে না, আমরা আর জেলে যাচ্ছি না, এখান থেকে পালিয়ে আমরা বাংলাদেশের বরিশালে একটা ছোট্ট বাড়ি করব, সেখানে খেতি খামারি করব, ধান বুনবো, গরু পালবো, সেখানে গিয়ে আমরা থাকবো। আর এটা বলে সে মুখ থেকে একটা ক্লিপ বের করে। অ্যাকচুয়ালি শশা যখন ওকে কিস করেছে তখন ওই কিসের মাধ্যমে মনে করে ক্লিপটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, ক্লিপের মাধ্যমে ওরা ওদের হ্যান্ডকাপ খুলে, আর এরপর ওদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বরিশালে সমুদ্রের কিনারায় কোনো একটা ছোট্ট গ্রামে ছোট্ট একটা ঘর, ধান খেত, ডিপ মেশিন বা প্রজেক্ট, ধানের প্রজেক্ট, গরু, মুরগি, এগুলো পেলে বাকি জীবনটা ওরা এখানেই কাটাবে। তবে হ্যাঁ, বাংলাদেশি মেয়ে বিয়ে করার ওদের প্ল্যান আছে। তো যাই হোক, সিনেমাটা এখানেই শেষ হয়, বিদায় নিচ্ছি। আর এছাড়াও তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে অনলি জাপানিজে কিন্তু ম্যাট্রিক্স সিরিজ চলছে এবং র্যান্ডম ভিডিও চ্যানেল 2.0-তে জম্বি সার্ভাইভাল সিনেমা সিরিজ চলছে, আর স্যাভেজ 420-তে মিশন ইম্পসিবল সিরিজ চলছে, আর র্যান্ডম অ্যানিমেশনে চলছে হচ্ছে দুষ্ট একটা এনিমি গোল্ডেন বয়। এবং আমি তোমাকে পার্সোনালি রেকমেন্ড করবো গোল্ডেন বয় সিরিজটা দেখার জন্য, তবে অবশ্যই হেডফোন দিয়ে। তো আমি বিদায় নেবো, তবে তার আগে আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে সবগুলো চ্যানেলের লিঙ্ক, মানে স্পেসিফিক সবচেয়ে বেস্ট ভিডিওর লিঙ্কটা দিয়ে যাচ্ছি। তোমরা ভিডিও দেখা শেষ করে চ্যানেলগুলো একবার ঘুরে এসো। আল্লাহ হাফেজ।